নিবিড় এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে পেপারগুলো নিয়ে প্রিয়তার সাইন দেখে মুচকি হেসে মাথা নাড়ে। কাঁদলে আপনাকে অনেক সুন্দর দেখায়, আপনি হয়তো জানেন না প্রিয়তা। নিবিড় খাটের দিকে এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রিয়তার নাচের মাঝে তোলা তখনকার ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটা সত্যি অদ্ভুত এক মায়াবী, কিন্তু এই মায়ার জালে জড়িয়ে পড়তে আমি চাই না। কালো রংটা আমি পছন্দ করি না ঠিক, এই শাড়িটা ওকে অসম্ভব সুন্দর লেগেছে। ভুল করেও যদি এসে থাকে, ও না পড়লে বুঝতেই পারতাম না কালো রঙেও মানুষকে এতটা অপরূপ লাগতে পারে। নিবিড় পেপারগুলো একটা ফাইলে রেখে আলমারিতে তুলে রাখলো। প্রিয়তা ছাদের কিনারায় রিলিংয়ের হাতল ধরে দাঁড়িয়ে কান্না করছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে। রাতের অন্ধকারে হালকা বাতাসে প্রিয়তা চুলগুলো উঠছে, হাতের উল্টো ফিট দিয়ে বারবার চোখগুলো মুছে নিচ্ছে। সালমা বেগম টেবিলে খাবার দিয়ে প্রিয়তাকে ডাকলো কয়েকবার। মোশাররফ হোসেন আর জুহিও এসে বসলো। নিবিড় এসে চেয়ার টেনে বসতে বসতে পিছনে ফিরে রান্নাঘরের দিকে তাকিয়ে প্রিয়তাকে না দেখতে পেয়ে সালমা বেগমকে জিজ্ঞেস করতে যেতেই সালমা বেগম বলল, কিরে নিবিড়, প্রিয়তা খাবে না? মেয়েটা সেই দুপুরে আশ্রমে অল্প কিছু খেয়েছে আর এখনো কিছু খায়নি। জুহি, যা তো তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, সকাল সকাল আবার কলেজে যাবে। জুহি উঠে যেতে নিবিড় বলল, জুহি তুই বাস, তোর ভাবি খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, পরে উঠে খেয়ে নেবে। কি বলছিস, মেয়েটা না খেয়ে থাকবে? নিবিড় গম্ভীর গলায় বলল, মা বললাম না পরে খাবে। সালমা বেগম আর কিছু বললেন না, সবাই চুপচাপ খেয়ে নিজের মতো রুমে চলে গেল। নিবিড় রুমে এসে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মেয়েটা কোথায় গেল? ছাদে? নিবিড় উঠে গিয়ে ছাদে সিঁড়ির দরজায় দাঁড়িয়ে দেখে প্রিয়তা দাঁড়িয়ে আছে আর চুলগুলো হাওয়ায় উঠছে, শাড়ির আঁচলটাও উড়ে বেড়াচ্ছে। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার পিছনে দাঁড়াতে শাড়ির আঁচল গায়ে মুখে এসে পড়তে নিবিড় আঁচলটা মুখের উপর থেকে সরিয়ে পাশে দাঁড়িয়ে, আর কতক্ষণ না খেয়ে থাকবেন? প্রিয়তার সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে। নিবিড় আবার বলল, আপনি সারা রাত ছাদে কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন নাকি? প্রিয়তা তখনও নিশ্চুপ। দেখুন প্রিয়তা, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, কিন্তু তবুও আমি আপনার জন্য বকবক করে যাচ্ছি আর আপনি কোনো কথা বলছেন না। প্রিয়তা কিছু না বলে নিচে যাওয়ার জন্য পা বাড়াতে নিবিড় হাত ধরে ফেলল। প্রিয়তা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন প্রিয়তা, এই 1.5 বছর আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বসে থাকতে বললে বসে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে। প্রিয়তা এবার নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, আমি কিচ্ছু বলিনি মিস্টার নিবিড়, আমি সব মনে আছে, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। তবে কথা দিচ্ছি 1.5 বছরের একদিনও বেশি হবে না আমার এই বাড়িতে। প্রিয়তা কথাগুলো বলে নিবিড়ের থেকে হাতটা অন্য হাত দিয়ে ছাড়িয়ে নিচে চলে এলো। প্রিয়তা কালো রঙের শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরে খাটে এসে এক পাশ হয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে, উঠুন। প্রিয়তা নিবিড় আসছে বুঝতে পেরে আগে চোখ বন্ধ করেছিল। আমি খাবার এনেছি, খেয়ে নিন। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে, চি, হনুমানটা আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমি জানি আপনি ঘুমাননি, শুধু শুধু ন্যাকামি না করে উঠে খেয়ে নিন। আমার সকালে অফিস আছে, রাত জেগে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনারও। তারপরেও প্রিয়তা উঠছে না দেখে নিবিড় হাত টেনে এক ঝটকায় উঠিয়ে, খেয়ে নিন, আমার কথার অবাধ্য হবেন না প্লিজ। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি কি ঘুমিয়ে পড়ুন, সকালবেলা তো আপনি অফিসে যাবেন আর আমি মাঠে। প্রিয়তার কথা শুনে নিবিড় নিজের মনের কোণে হাসি ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার দিকে তাকান। নিবিড় প্রিয়তার সামনে বসে প্রিয়তার মুখের সামনে ভাতের লোকমা এগিয়ে দিয়ে হা করুন। প্রিয়তা হতভম্ব হয়ে স্থির হয়ে তাকিয়ে আছে। নিবিড় সত্যিই তাকে খাইয়ে দিতে চাইছে, কিন্তু সন্ধ্যায় যে মানুষটাকে দেখলাম নিজের চোখের সামনে, এখন সেই মানুষটা অন্যরূপ নিয়ে আমার সামনে। হা করুন। প্রিয়তা টলমল চোখে হা করে ভাত মুখে দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে ভাবছে, শেষ কবে কেউ তাকে এমন করে খাইয়ে দিছে তার মনে নেই। বাবা ছোটবেলায় খাইয়ে দিত, কিন্তু বাবা চলে যাওয়ার পর আজ অবধি কেউ তার খাওয়া নিয়ে জোর করেনি, খাইয়ে দেওয়া তো দূরের কথা। প্রিয়তার চোখের সমুদ্রের ঢেউয়ের মতো পানি এসে জমিয়ে জমিয়ে নিচে পড়ছে। এই মানুষটা চায়টা কি? আমাকে ভালোবাসেন না, আবার আমাকে না খাইয়ে রাখতেও চান না। অদ্ভুত একটা রাক্ষস। এসব নাকামি কান্নাকাটি থামিয়ে খাওয়াটা শেষ করুন, আমার ঘুম পাচ্ছে।
সকাল সকাল প্রিয়তা ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে এসে নিবিড়ের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে খাটের উপর রেখে নিজে রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে এসে অফিসে ঈশাককে দেখে প্রিয়তা মুচকি হেসে নিজের কাজে মন দিল। ঈশাক এগিয়ে এসে প্রিয়তার সামনে চেয়ারে বসে, কেমন আছো প্রিয়তা? প্রিয়তা মুচকি হেসে, এই তো ঈশাক ভাই, চলছে। আপনার কি অবস্থা? মোটামুটি। তোমার হাজবেন্ডকে কিন্তু এখনো দেখালে না। কথাটা শুনে প্রিয়তা হাসি মুখটা মেঘের মতো কালো করো। অন্য একদিন ঈশাক ভাই, আসলে উনি তো ব্যস্ত থাকে, তেমন সময় বের করতে পারে না। সময় হলে একদিন নিয়ে আসবো। নিবিড় জুহিকে নিয়ে কলেজে এসে নামিয়ে দিয়ে গাড়ি থেকে নিজেও নেমে, জুহি, ভাইয়া কিছু বলবে? তোর ভাবির অফিসটা কোন দিকে? এসেছি যখন একবার দেখা করে যায়। জুহি ব্রু নাচিয়ে, বুঝি ওই যে সোজা গিয়ে ডান দিকে। কথাটা বলে জুহি ক্লাসের দিকে চলে গেল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড নাকি বিখ্যাত বিজনেসম্যান? দূর ঈশাক ভাই, আপনি কি যে বলেন না, আমার হাজবেন্ড তো 8 পাস করেছে। নিবিন দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে, কি আমি 8 পাস? ও মাই গড, কি বলো প্রিয়তা? তুমি এত উচ্চশিক্ষিত হয়ে কিনা 8 পাস একটা ছেলেকে বিয়ে করলে? প্রিয়তা মুচকি হেসে, ঈশাক ভাই, কপালে ছিল, কপালের লিখন কি খণ্ডানো চাই? তা ঠিক, কিন্তু তোমার হাজবেন্ড তাহলে কি করে? মুদি দোকানদার। ওদের এলাকায় ছোট্ট একটা মুদি দোকান নিয়ে বসেছে। নিবিড় চোখ থেকে চশমা খুলে, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। আরে আমি এত বড় বিজনেসম্যান, ওই মেয়ে বলে কিনা আমি ছোট্ট মুদি দোকানি? প্রিয়তা, তাহলে তো তোমার টাকায় সংসার চলে। আহারে, তুমি নিজের ফ্যামিলির জন্য কষ্ট করেছো, এখন শ্বশুর বাড়িতে গিয়েও একই অবস্থা। আসলে মানুষের কপাল। কিন্তু প্রিয়তা, তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে? কি বলেন ঈশাক ভাই, এটা কোনো কথা বললেন? এই যে সকালে আসার সময় এ আমার কপালে চুমু দিয়ে বলল, বউ সাবধানে যে, পতাকাটা অ্যাক্সিডেন্ট বাড়ছে, তোমার কিছু হয়ে গেলে তো আমিও কচু গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়ব। ঈশাক বোকার মতো প্রিয়তার দিকে তাকিয়ে, কচু গাছটা কত বড়? অনেক বড়। ওনার থেকে বড় তো, তাই বলছেন আর কি। কথাটা শুনে নিবিড় কাশতে শুরু করলো। শেষে কিনা কচু গাছ? প্রিয়তা দরজার দিকে তাকিয়ে নিবিড়কে দেখি, নালিল্লাহ, রাক্ষসটা এখানে কি করছে? আমি যা বলেছি শুনে ফেললো না তো? কিন্তু উনি এখানে কি করছেন? ঈশাক নিবিড়কে দেখে দাঁড়িয়ে, আরে মিস্টার নিবিড়, কেমন আছেন? নিবিড় নিজেকে একটু সামলিয়ে এগিয়ে এসেন, জি ভালো। ঈশাক প্রিয়তার দিকে তাকিয়ে, প্রিয়তা, উনি হচ্ছেন এই শহরের বিখ্যাত বিজনেসম্যান মিস্টার নিবিড়। ওনার আরেকটা পরিচয় হচ্ছে তোমার প্রিয় ছাত্রীর বড় ভাই। প্রিয়তা অনিচ্ছে মুখে হাসি ফুটিয়ে সালাম দিয়ে, কেমন আছেন? জি ম্যাডাম, ভালো। এতক্ষণ শুনলাম আপনি নাকি ক্লাস 8 পাস ছেলেকে বিয়ে করেছেন, এটা কি ঠিক করলেন? আহারে, আপনি এতটাই অপদার্থ যে নিজের এত সুন্দর একটা ক্যারিয়ার জলাজ্জলি দিয়ে দিলেন। প্রিয়তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে। ওহ, এই লোকটা এখানে কি করছে? প্রিয়তা কিছু না বলে টেবিল থেকে ফাইল নিয়ে আবার ক্লাস আছে বলে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। নিবিড় অফিসে না গিয়ে বাড়ি এসে হাতের ফাইলগুলো খাটের উপর ছুঁড়ে ফেলে, কোট খুলে অন্যদিকে ছুঁড়ে, আমি 8 পাস, আমি মুদি দোকানি, আজ বাসায় আসুক, বুঝাবো মজা। কত বড় সাহস, আমাকে বলে মুদি দোকানি, অশিক্ষিত, ওর টাকায় আমাদের সংসার চলে। নিবিড় ফাইসারি করেই যাচ্ছে। প্রিয়তা প্রথম ক্লাসটা করে বাড়ির পথে পা বাড়ালো। সালমা বেগম প্রিয়তাকে দেখে নিবিড়ের রুমের দিকেও তাকাচ্ছে, আবার প্রিয়তার দিকেও তাকাচ্ছে। প্রিয়তা সালমা বেগমকে কিছু না বলে রুমের দিকে গেল ফ্রেশ হওয়ার জন্য। রুমে গিয়ে নিবিড়কে দেখে প্রিয়তা চমকে, আপনি অফিসে যাননি? নিবিড় প্রিয়তাকে কিছু না বলে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে প্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়তা এক পা করে পিছিয়ে, আপনিই তো বললেন আপনার পরিচয়টা যেন আমি কাউকে না বলি। আপনিই তো বললেন আমি আপনার পরিচয় দিলে আপনার সম্মান থাকবে না, তাহলে এখন কেন আমার উপর? প্রিয়তা পায়ের উপর সাথে কিছু একটা লেগে পড়ে যেতে নিবিড় জড়িয়ে ধরে ফেলল। প্রিয়তা চোখ খুলে নিবিড়কে দেখে, করুণ গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনার কথাগুলো ভেবেই বলছি, আর কিছু না। নিবিড় প্রিয়তাকে দাঁড় করিয়ে, সকালে আপনাকে আমি কি করেছি? কই, কিছু তো করেননি। এখনই ভুলে গেলেন? আপনাকে না আমি কপালে চুমু দিয়ে জ্ঞানের বাণী গিলিয়েছি?
আর এখন বলছেন কিছুই ভুলেনি? আসুন সকালেটা এখনই সেরে ফেলি, বানিয়ে বলার চেয়ে সত্যিই হয়ে যাক। কথাটা বলে নিবিড় প্রিয়তাকে কোমর জড়িয়ে কাছে টেনে আনতে প্রিয়তা অবাক চোখে তাকিয়েছে নিবিড়ের চোখের দিকে। আর নিবিড় আস্তে আস্তে প্রিয়তার মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। নিবিড় আস্তে আস্তে মুখ কানের কাছে এগিয়ে নিতে ছোট ভাইজান আপনাদের খালাম্মা বলে শেফালির নিচের দিকে তাকিয়ে আছে। এইভাবে আচমকা আসাটা তার উচিত হয়নি ভেবে নিচের দিকে তাকিয়ে আছে লজ্জা কিংবা ভয়। নিবিড় প্রিয়তা থেকে মুখ সরিয়ে তুমি যাও, আমি আসছি। শেফালিয়া এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা আস্তে করে বলল, শেফালি আপা এখন কি ভাববে? আপনি মাঝে মাঝে কি যে করেন আমি বুঝতেই পারি না। এবার তো ছাড়ুন, মা আপনাকে ডাকছে। নিবিড় গম্ভীর মুখে প্রিয়তাকে ছেড়ে প্যান্টের পকেটে হাত দিয়ে, কলেজেও গিয়ে ওই ছেলেটার সাথে ওইভাবে হাসি মুখে কথা বলার কি আছে? কি হয় ছেলেটা আপনার? তার সামনে তার 32টা দেখিয়ে হাসতে হবে? কি আজে বাজে কথা বলছেন? উনি আমার কলিগ, এছাড়া আর কিছুই না। তা তো দেখেই আসছি নিজের চোখে। শুনুন, আমি আপনার মতো নই, অফিসের পিয়ের সাথে বসে বসে প্রেম করব। হোয়াট? কেন আপনি বুঝতে পারছেন না? অবশ্য সত্যি কথা কেউ বুঝতে পারে না। জাস্ট শাট আপ মিসেস প্রিয়তা। ও আমার প্রিয় হতে পারে, কিন্তু আগে আমার ভালোবাসার মানুষ। প্রিয় হওয়ার আগে থেকেই ওকে আমি ভালোবাসি। তাহলে বিয়ে করে ফেলতেন। বিয়ে করতে গেলেন কেন? তখন যদি বিয়ে করতেন আজ আর এই দিন না আমাকে দেখতে হতো না আপনাকে। কথাটা বলে প্রিয়তা রুম থেকে বেরিয়ে গেল। সালমা বেগম বসে পেপার পড়ছেন। প্রিয়তাকে আসতে দেখে, কিরে তুই একা এলি, নিবিড় কোথায়? প্রিয়তা কিছু না বলে, শেফালি আপা এক কাপ চা দাও। এমন সময় নিবিড় এসে সোফায় বসতে বসতে, শেফালি আপা আমায় এক কাপ চা কফি দাও। মা তুমি ডেকেছো আমায়? কি বলবে বলো? আমার অফিসে যেতে হবে। তনুষা মেয়ে হয়েও আমার সব দিক সামলে নিচ্ছে। সেটা তো দেখেছি। শেফালি এসে নিবিড়কে কফি আর প্রিয়তাকে চা দিয়ে চলে গেল। নিবিড় কফির কাপে চুমুক দেওয়া মাত্রই সালমা বেগম বললেন, আমি এবছরে নাতি বা নাতনি চাই। ঘর ফাঁকা ফাঁকা হয়ে আছে। কথাটা বলতেই নিবিড় পুরুত করে মুখ থেকে কফি বের করে, মা তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। প্রিয়তা তুই কিছু বলছিস না কেন? প্রিয়তা মুচকি এসে মনে মনে ভাবছে, রাক্ষসটাকে দেখাচ্ছি মজা, আমাকে তখন ভয় লাগানো। এবার টের পাবে। মা আমিও কিন্তু তাই ভাবছি। আমাদের ঘরে ছোট একটা ভিপ দরকার। মা আপনি জানেন, ওনাকে আমি একই কথা বারবার বলছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। উল্টো বলে এই ঘরে নাকি বেবির দরকার নেই। নিবিড় অবাক হয়ে, কি এই কথা আমি তোমাকে কখন বলেছি প্রিয়তা? আমিও চাই আমাদের একটা বেবি আসুক। নিবিড় শেষের কথাটা দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলে, মা তুমি যা ভালো মনে করো এই বাড়িতে তাই হবে। বেবি নিশ্চয়ই আসবে। কথাটা প্রিয়তার দিকে তাকিয়েই বলল। প্রিয়তা মনে মনে ভাবছে, আল্লাহ ভালো জানে রুমে গেলে আবার কি করে বসে। হনুমানটার কোনো বিশ্বাস নেই। ওনাকে যে করেই হোক এখন অফিস পাঠাতে হবে। প্রিয়তা মৃদু গলায় বলল, আপনি অফিসে যাবেন না? যান, ওইখানে আপনার জন্য তনুষা অপেক্ষা করছে। মা আর কিছু বলবে? বলো। নাদিয়ার একটা খবর নিয়ে দেখবি? মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে এখন। কোথায় আছে, কি করছে? আমি জানি বাবা, তোর কাছে নাদিয়ার খবরটা নেওয়া কোনো ব্যাপার নয়, তবুও তুই খবর নিচ্ছিস না। আমি জানি বাবা, তোরও খুব কষ্ট হয়, কারণ পৃথিবীর সকল ভালোবাসা থেকে তোদের ভালোবাসা যে আলাদা। তুই নাদিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারতি না, নাদিয়াও ছিল একই রকম। নিবিড় নীরব স্থিতিশীল মুক্তির মতো গম্ভীর হয়ে বসে আছে, চোখ দুটো টলমল করছে। প্রিয়তা অবাক হয়ে ব্রুকুসকে সালমা বেগমের দিকে তাকিয়ে, মা নাদিয়ার সম্পর্কে কি তোমাদের সাথে? সালমা বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তে মুছে নিল। প্রিয়তার দিকে তাকিয়ে, আমার বড় মেয়ে, নিবিড়েরও বড়। নিবিড় আর নাদিয়া পিঠে ভাই বোন ছিল। নাদিয়াকে কখনো বুঝতে দেয়নি নিবিড় তার ছোট, সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছে। হাজারো অন্যায় এক নিমিষে ক্ষমা করে দিয়েছে,
কিন্তু নাদিয়া মস্ত বড় ভুল করেছিল তো সেদিন, যেদিন আমার দুঃসম্পর্কে দেবরের ছেলেকে ভালোবেসে বিয়ে করে। তাহলে আপনারা মেনে নেননি কেন মা? ভালোবাসা তো অন্যায় নয়। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। না রে মা, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু সে বিয়ে করার পরেই তো কোথায় গেছে আমরা কেউ জানি না। আপনারা ছেলের বাড়িতে খবর নেননি? দুঃসম্পর্কের আত্মীয়, কখনো দেখাও হয়নি ওই ছেলেকে। তবে তোর বাবা ওদের বাড়ি চিনত, কিন্তু ওনারা কেউ দেশে থাকেন না। বহু বছর আগে ওর বাবা মা মারা যায়, আর এক ভাই আছে, ওরা দেশে নেই। পুরো পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকে। কিন্তু মা, এটা কেমন কথা? একটা মানুষ তো আর উদাও হয়ে যেতে পারে না। আপনারা খোঁজ নেননি কেন? তোর বাবা তোর আগে দুঃখে স্ট্রোক করেছিল তখন, আর নিবিড়ও নিজের জেদের কাছে হাঁটতে চায়নি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল সালমা বেগম। নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল। সালমা বেগম তার পুরনো ক্ষতটাকে আবার উতলিয়ে দিয়েছে। রুমে এসে বারান্দার গিল ধরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বাহিরের দিকটা দেখছে। প্রিয়তাও পিছনে এসে পিছনে দাঁড়িয়ে। সরি মিস্টার নিবিড়, আসলে আমি মজা করতে গিয়ে আপনার এতটা লাগবে আমি বুঝতে পারিনি। আসলে জানেন, আমার কোনো ভাই নেই, তাই আমি বুঝি ভাইয়ের অভাবটা কতখানি। নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার নিবিড়, আমি একটা কথা বলবো। আপনি আপুকে খুঁজে নিয়ে আসুন। আমি জানি আপনি পারবেন, আপনার অসাধ্যের কিছু নেই। আপনি ভিতরে ভিতরে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন কেন? আপনি আপুকে নিয়ে আসলে এই ঘরটা পরিপূর্ণ হবে। আপুর নিশ্চয়ই এখন ছেলে মেয়ে সব আছে। আপু ছোট ছোট বেবিগুলো আসলে আপনাকে আর বেবির জন্য মায়ের কাছ থেকে কথা শুনতে হবে না। আমাদের 1.5 বছর এমনিই কাটিয়ে দিতে পারবো। নিবিড় গ্রিল থেকে হাত ছাড়িয়ে প্রিয়তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে। আর কিছু বলার আছে? না থাকলে এখান থেকে যান। মিস্টার নিবিড়, আপনি আমার কথাটা ভেবে দেখুন। আপনি চাইলে আপুকে নিয়ে আসতে পারেন। ভাই বোনের ভালোবাসা কখনো আরেকটা ভালোবাসা আটকাতে পারে না। গেট আউট। আউট? প্রিয়তা কিছু বলতে যেতেই নিবিড় ধমকিয়ে আউট। আপনাকে বললাম না আমার সামনে থেকে বেশি কথা বলবেন না। আপনি কেন বুঝেন না? আপনাকে দেখলে আমার অসহ্য হয়, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ যান এখান থেকে। প্রিয়তা কিছু বলল না, বারান্দা থেকে দৌড়ে চলে এলো। প্রিয়তা রান্নাঘরে শেফালির সাথে হাত লাগিয়ে সব রান্না সেরে নিল। সালমা বেগমের মন ভালো নেই। সকালের ঘটনার পর থেকে প্রিয়তা ভেবেই নিয়েছে যেই করে হোক বাড়ির মেয়ে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। মিস্টার নিবিড়কে আবার রাতে ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো রাগ করে থাকবেন না। উনি যতই আমার উপর রাগ দেখাক না কেন, মনটা এতটাই খারাপ নয়। হয়তো অজানা কষ্ট ওনাকে চেপে আছে। কলিং বেলের শব্দ শুনে প্রিয়তা গিয়ে দরজা খুলে তনুষাকে দেখে। আপনি? কেন, আমি কি এই বাড়িতে আসতে পারি না? আমি তা বলিনি। আসুন, ভিতরে আসুন। তনুষা ভিতরে আসতে আসতে, স্যার কোথায়? আপনি বসুন, উনি গোসলে গিয়েছেন। তনুষা বসতে বসতে, আচ্ছা বাড়ির বাকিরা কোথায়? কাউকে দেখছি না। মাও গোসল করছেন। বাবা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে। আর জুহি তো কলেজে। ও আচ্ছা। কথাটা বলে প্রিয়তা নিজের রুমের দিকে যেতে মাঝপথে প্রিয়তা ডাকটা শুনে থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে তনুষা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? স্যার তোমাকে কিছু বলেনি? প্রিয়তা একটু অবাক হওয়ার ভান করে। কোন ব্যাপারে? প্রিয়তা, আমি ন্যাকামি একদম পছন্দ করি না। স্যার তো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা। ইনফ্যাক্ট আমার ব্যাপারে তোমাকে সব বলারও কথা। প্রিয়তা আস্তে আস্তে এগিয়ে এসে, আপনার লজ্জা করে না এসব বলতে? একজনের স্ত্রী থাকার সত্ত্বেও আপনি তাকে নিয়ে ভাবছেন। আপনি তাকে জোর করছেন তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা কি ঠিক হচ্ছে? শাট আপ। তুমিই আমাদের মাঝখানে এসে পড়েছ। আমাদের মাঝে এসে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছ। তনুষা, আপনি জানেন না স্ত্রীর ক্ষমতা কতটা। ভালোবাসলেই স্ত্রী হওয়া যায় না। স্বামীর ভালোবাসা যতটা পবিত্র, প্রেমিকের ভালোবাসা ততটাই নোংরা। স্বামীর সুখী স্ত্রীর জন্য যে ভালোবাসা থাকে সেটা চিরন্তন। আর প্রেমিকের ভালোবাসা মোহ কেটে গেলেই আপনাকে রাস্তার পতিতাদের সাথে তুলনা করতেও সময় নিবে না। তনুষার আগে সাপের মতো ফসফস করতে করতে, শাট আপ প্রিয়তা, তুমি তোমার লিমিট ছেড়ে যাচ্ছ।
তুমি জানো স্যার জানলে তোমার অবস্থা কী হতে পারে? কথায় কথায় দুই একটা ইংরেজি আমিও বলতে পারি তনুষা, আর আমার লিমিট কতখানি তা আমার ভালো করেই জানা আছে। তবে তোমার জানা নেই তুমি তোমার অফিসের বসের ওয়াইফকে অপমান করছো, তার জন্য তোমার অবস্থাটা কি হতে পারে চিন্তা করেছ? এটা তোমার অফিস নয়, তোমার ছলনা দিয়ে আমার স্বামীকে ভুলিয়ে রাখবে। এটা আমার বাড়ি, এখানে তোমার আইন নয় আমার আইন চলবে। তোমাকে সম্মান দিয়ে আপনি বলে সম্মান দিয়েছিলাম, কিন্তু আর না। বাড়িতে যেহেতু এসেছো খেয়ে যাবে। এখন যদি যাও সারা জীবনের জন্য তোমার স্যারের কাছ থেকে চলে যাবে। কথাটা বলেই প্রিয়তা রুমে গিয়ে দরজা আটকিয়ে হাঁপাতে হাঁপাতে, প্রিয়তা তুই ছিলি তখন ওই তনুষার সামনে? আমি তো ভাবতেই পারছি না তুই তনুষাকে এতগুলো কথা শুনিয়ে দিবি। নিজেকে নিজে কথাগুলো বলেছে প্রিয়তা। আচ্ছা, আমাকে ঝিনে ধরলো না তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে? না তো, আমি তো ঠিক আছি। তাহলে তখন তনুষাকে কথাগুলো কিভাবে বললাম? নাকি আমি স্বপ্নে ছিলাম? নিজের শরীরে নিজে সিনটি কেটে এই তো দেখি সব ঠিক আছে। তার মানে প্রিয়তার স্বামীর জন্য প্রিয়তা রাখতেও পারে। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি যার কারণে তনুষাকে এক চুলো ছাড় দিতে চাইনি? কেউ আসো, আমাকে খাটের উপর থেকে তোয়ালেটা দিয়ে যাও। প্রিয়তা নিবিড়ের কথা শুনে তোয়ালেটা নিয়ে এগিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে এই নিন। আপনি ছাড়া কি বাড়িতে কেউ নেই নাকি? আছে, তবে এই রুমে নেই। কথাটা বলে প্রিয়তা পা ঘুরিয়ে আসতে পানিতে স্লিপ খেয়ে পড়তে নিবিড় পিছন থেকে ধরে। সমস্যা কি আপনার? সিনেমার নায়িকাদের মতো হাঁটতেও হেলে দিল এসে সেই আমার গায়ে পড়েন। আমি পড়ে যাই তাতে আপনার কি? আপনাকে আমি ধরতে বলেছি? কথাটা বলতে নিবিড় প্রিয়তাকে হাত থেকে ছেড়ে দিতে মাটিতে পড়ে যায়। নিবিড় পিছনে ফিরে না তাকিয়ে রুমে চলে আসে। আর আপনি এটা কী করলেন? আমাকে ফেলে দিলেন? আমি আপনার কোন ভাড়া বাতে ছাই দিয়েছি বলুন তো? কথাটা বলে প্রিয়তা নিজে নিজে উঠে দাঁড়িয়ে ভিড় করে, হনুমান কোথাকার। নিবিড়ের যেন প্রিয়তার কোনো কথায় কানে যাচ্ছে না। তোয়ালে দিয়ে চুল মুছে নিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে চিন্তিত হতে বসে থাকতে দেখে, কি ব্যাপার তনু, তুমি কখন এলে? তনুষা উঠে দাঁড়িয়ে নিবিড়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। নিবিড় তনুষার সামনাসামনি এসে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে হাত বের করে তনুষার দুই কাঁধে হাত রেখে, কি হলো তনু, মন খারাপ? তনুষা নিবিড়ের হাত দুটো চাটকা মেরে ফেলে দিয়ে, কি ভেবেছো তুমি? গাছের আগাও খাবে আবার তলারও কুড়াবে? জাস্ট শাট আপ তনু, কি আজগুবি কথাবার্তা বলছো? আমি বলছি না তোমার বউ বলে গেলাম। আমাকে নাকি তুমি ব্যবহার করে পরে ফেলে দিবে? আমাকে নাকি পতিতাদের মতো জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে? আমারও অনেক কথাই ভুলে গেলাম। তুমি নাকি আমাকে ওর জন্য খুনও করতে পারো? হোয়াট? আমি একদম মিথ্যা বলছি না। কেন করছো তুমি এসব? তোমার বউ তো এখন তোমার কাছে সব, তাহলে আমাকে কেন ইউজ করছো? নিবিড় গম্ভীর মুখে তনুষার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, প্রিয়তা সত্যিও কি এসব বলেছে? আমি যতটুকু দেখেছি এসব কথা মেয়েটা মোটেও বলার মতো না। ওকে তনু, কুল ডাউন, বসো বসো এখানে। আমি প্রিয়তাকে বলে যথেষ্ট বকে দিব। এখন বলো, হঠাৎ না বলে বাসায় এসেছো কেন? তোমাকে অফিসে না দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম। তুমি তো বিয়ে করার পর থেকে আমার সাথে তেমন ফোনেও কথা বলো না। কি হয়েছে নিবিড়, আমাকে তুমি বলো না? ওই মেয়েটার মাঝে কি এমন দেখতে পেলে যার জন্য তুমি আমাকেই ভুলে যাচ্ছ? জানি না এই মেয়ের জন্য কখন বলো তনু আমার কাছে আর এসো না। শাট আপ তনু, কি বোকা বোকা প্রশ্ন করেছো তুমি? আমার এসব ভালো লাগছে না। কথাটা বলে নিবিড় নিজের ঠোঁটে দাঁত কেটে, প্রিয়তা সকালে বলল না আমি ফিয়ে রাখি প্রেম করার জন্য? ওর মনে আরও খারাপ কিছু জায়গার আগে তনুকে বাদ দিতে হবে অফিস থেকে, কিন্তু কিভাবে? আচ্ছা, আমি বা প্রিয়তা খারাপভাবে এই কথা ভাবছি কেন? ওর যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কি? তবে না, প্রিয়তা খারাপও বলেনি। হঠাৎ ফোন বাজিতেই নিবিড় রিসিভ করে। হ্যাঁ সাব্বির, বলো। তনু, ওয়েট, আমি আসছি। প্রিয়তা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুলগুলো ছেড়ে রুম থেকে বের হতে নিবিড় কথা বলতে বলতে চোখ পড়লো প্রিয়তার দিকে। নিবিড়ের ওই পাশে সাবিরের বলা কথাগুলো যেন কানে আসছে না। ফলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা ওড়না ঠিক করতে করতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তনুষার নিবিড়ের দিকে চোখ পড়তে ভ্রু কুচকে নিবিড়ের দিকে তাকিয়ে, বাহ, আমি বললাম না আমও খাবে, আমি রাঠিও খাবে।
তনুষা উঠে গিয়ে কিছু বলতে যাবে, তখন সালমা বেগম এসে, আরে তনুষা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। কেমন আছেন আপনি? আমার মেয়ের যত্নে কি খারাপ থাকতে পারি? তনুষা অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে প্রিয়তা টেবিলে খাবার দিয়ে, মা আসো। নিবিড়, আপনি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তনুষা, আপনিও আসেন। কথাটা বলে মিটমিট করে হাসছে প্রিয়তা। তনুষা একটু অবাক হয়ে, আচ্ছা মেয়ে তো একটু আগে আমায় যা ইচ্ছে ভুলে গেল, আর এখন আবার আপনি বলে ডাকা হচ্ছে? সেনাগিরি করা হচ্ছে আমার সাথে, দেখাচ্ছি মজা। স্বামী স্বামী করলে না, পরে ঠেলা বুঝবা। নিবিড় এসে খেতে বসে, জুহি আসেনি? না। কেন? চলে আসবে একটু পরে। আমি কলেজে ফোন দিয়েছি। কাকে ফোন দিয়েছ? ইশাক ভাইকে। উনি বললেন কলেজ ছুটি হয়ে গেছে, তার মানে ওই পথেই আছে। তাহলে ইশাকের সাথে ভালোই কথাবার্তা হয়। প্রিয়তা কাছে এসে ফ্ল্যাটে বাদ দিতে নিবিড় কানের কাছে বিড়বিড় করে, এতই যেহেতু ওই লোকটার সাথে ভাব বিনিময়, তাহলে আমার গলায় জড়ে পড়লেন কেন? ওই পিসকি ইঁদুরটাকে বিয়ে করতে পারতেন, তাই না? প্রিয়তা নিবিড়ের কানের কাছে ঝুঁকে ফিস করে বলল, মিস্টার নিবিড়, আপনার কি জ্বলছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিন্তু আপনার তো জ্বলার কথা নয়, কারণ আপনি আর আমি 1.5 বছর পর এমনি আলাদা থাকবো, তাই না? নিবিড় কিছু বলল না, অল্প একটু খেয়ে, তনুষা, ড্রাইভারকে বলো তোমাকে বাসায় পৌঁছে দিতে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্স কথা আছে, সেগুলো ফোনে বলে দিব। কথাটা বলে নিবিড় খাওয়ার মাঝপথ থেকে উঠে যেতে সালমা বেগম বলল, আরে তুই খাওয়া শেষ না করেই চলে যাচ্ছিস? শরীর অসুস্থ নাকি? মা, আমি ঠিক আছি, তোমরা খেয়ে নাও। আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? প্লিজ খেয়ে যান। নিবিড় প্রিয়তার কথায় যেন কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। নিবিড় ফাইসারি করছে আর ভাবছে, প্রিয়তা আমার সামনে আসলে আমার এমন লাগে কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় ও আমার আত্মার অস্তিত্বের সাথে মিশে যাচ্ছে। কিন্তু তনুষাকে দেখলে তো কখনো আমার এমন হয়নি, কখনো মনেই হয়নি ওকে আমার পেতেই হবে। সবসময় মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করতো, কিন্তু প্রিয়তা, যতই ওর থেকে দূরে থাকতে চাই, পারি না। নিজেকে যেন ওর মাঝেই হারাতে ইচ্ছে করে। মনে হয় ওর জন্যই, শুধু আমার জন্য। ও যতক্ষণ আমার সামনে থাকে নিজেকে কিভাবে সংযত করে রাখি শুধু আমিই জানি। ওর চোখের দিকে তাকালে জনম্বর সে থাকতে ইচ্ছে করে। ওর চোখে যে মায়াবী নেশা আছে তা দেখে আমায় ঘায়েল করে নেয়। এইগুলো হয় কেন ওর সামনে থাকলে নিজেকে অসহায় লাগে? তাহলে কি আমি ওকে? না, এটা কি করে হয়? আমি তনুকে ভালোবাসি, শুধুই তনুকে। প্রিয়তা রুমে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। প্রিয়তা সেদিকে খেয়াল না দিয়ে নিজের জামা কাপড়গুলো আলমারিতে রাখার জন্য লাগেজ থেকে বের করে একটা একটা করে গুছিয়ে রাখতে লাগলো। নিবিড়কে আর চোখে তাকিয়ে, কি ব্যাপার, হনুমানটা আমাকে কিছু বলছে না কেন? আমি তো ওনার আলমারিতে নিজের কাপড় রাখছি, তবুও কিছু বলছে না। নিশ্চয়ই বুঝেছে এখানে না রাখলে আমি কোথায় রাখবো। 1.5 বছরই তো ব্যাপার, তাই ভেবে হয়তো কিছু বলছে না। আপনাকে একটা কথা বলবো? নিবিড় গাল থেকে হাত নামিয়ে প্রিয়তা দিয়ে তাকালো, আপনার বোন নাদিয়া দেখতে কেমন? নিবিড় জিজ্ঞাসুক চোখে তাকাতে, না মানে আপনি যদি না খুঁজেন তাহলে আমি মাকে মায়ের মেয়ে ফিরিয়ে দিব, আমি খুঁজব। প্রিয়তা অসহায় গলায় বলল, আসলে মাকে মন খারাপ দেখলে আমার মোটেও ভালো লাগে না। জানেন, আমার মা আমাকে এতটা ভালোবাসেননি যতটা ভালোবাসা আমি আপনার মায়ের কাছ থেকে পেয়েছি। বোনেরা তো কখনো বোন বলে স্বীকার করতেই চাইতো না, কারণ আমার পরিচয় দিলে নাকি তাদের সম্মান থাকবে না। নিবিড় গালে হাতে ভোট দিয়ে আছে, প্রিয়তার দিকে তাকিয়ে আছে। জানেন, তাতে আমার কোনো আফসোস নেই। ওদের তো মানুষ করতে পেরেছি, তাই না? মেজ বোনকে 10 লক্ষ টাকা জাফরকে দিয়ে বিয়ে দিয়েছি। সেজোটাকেও অনেক ভালো জায়গায় বিয়ে দিয়েছি। ওর শাশুড়িও আপনার মায়ের মতো ভালো। আর ছোট বোন, ওর বিয়ের টাকাটাও মায়ের অ্যাকাউন্টে রাখা আছে। হয়তো তারা কখনো বুঝতেই পারলো না আমি তাদের কতটা ভালোবাসি। কতটা বলতেই প্রিয়তার চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। নিবিড়ের ইচ্ছে করছে চোখগুলো মুছে দিতে। ওই চোখে যে কান্না মানায় না, যে চোখে নিবিড় প্রতিনিয়ত নিজেকে হারায়। কিন্তু কি করে বুঝাবো, কি বলবো, প্রিয়তা তুমি কেঁদো না, তোমার কান্না যে আমার ভালো লাগে না। প্রিয়তা চোখের পানি মুছে, দূর, আপনাকে কেন এসব বলছি আমি আপনি মানুষের কষ্ট কি বুঝবেন? অযথা আপনার সময় নষ্ট করছি আমি। কথাটা বলে প্রিয়তা উঠে যেতে নিবিড়
করুণ স্বরে গাল থেকে হাত নামিয়ে বলল, প্রিয়তা। প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে, কিছু বলবেন? নিবিড় অনেকক্ষণ চুপ করে থেকে, না, যাওয়ার সময় দরজাটা আটকিয়ে যাও। প্রিয়তা কিছু বলল না। নিবিড়ের কথা মতো দরজাটা আটকিয়ে জুহি রুমে গেল। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করে প্রিয়তা। আমি যে নিজেকে নিজে উপলব্ধি করতে পারি আমার কিছু একটা হয়েছে। যেটা হয়েছে ওইটা যে তোমার মাঝেই আছে। রিশাদ অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে বসে কাজের মেয়ে নিশাকে ডেকে পানি দিতে বলল। নিশা রান্নাঘরে চা বানাচ্ছে দেখে নাদিয়া নিজেই নিয়ে এসে পানির গ্লাস হাতে দিতে, নিশা কোথায়? তুমি নিয়ে আসলে? ও চা বানিয়ে নিয়ে আসছে, তাই আমি ভাবলাম তোমার জন্য পানি আমি নিয়ে যাই। অফিসে কি বেশি চাপ? মোটামুটি। পরের চাকরি বুঝেই তো। সেখানে নিজের কোনো মতামত নেই। চিন্তা করছো কেন? আল্লাহর রহমতে আমরা তো ভালোই আছি, তাই না? অতটা কোথায়? ওকে তো দেখছি না, নিজের রুমেই খেলছে। সে কখন থেকে বাবা কখন আসবে বলে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আচ্ছা, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় মেয়ের কাছে যেও। ওকে তুমি নিশাকে চা নিয়ে আসতে বলো, আমি আসছি। রিশাদ উঠে গিয়ে ফ্রেশ হতে গেল। নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে মুচকি এসে উঠে নিজে রান্নাঘরে গেল। রিশাদ গরম গরম পাকোড়া খেতে খুব পছন্দ করে। চায়ের সাথে কয়েকটা হলে মন্দ হয় না। প্রিয়তা জুহির রুমে এসে, জুহি রিয়াজ কলেজে এসেছে? জুহি চুলের জট ভাঙতে ভাঙতে বলে, এসেছে তো। আজ তো তুমি আমাদের ক্লাস পাওনি, তাই হয়তো দেখোনি। ও আচ্ছা। প্রিয়তা এগিয়ে এসে জুহির থেকে চিরুনি নিয়ে চুলগুলো আছড়িয়ে দিচ্ছে। ভাবি, একটা কথা বলবো? তোমাকে আমি নিষেধ করেছি পাগলি। আচ্ছা, তুমি কি ওদের সৎ বোন? পাগলি, কি বলে এসব? আমি তোমার ননদ, তবুও তুমি আমায় কত ভালোবাসো। আর ওরা তো তোমার নিজের বোন, তাদেরকে তো আরও বেশি ভালোবেসেছ, তাই না? কিন্তু তবুও তারা তোমাকে সহ্য করতে পারে না। জানো, তুমি আমাদের বাড়ি আসার পর রিয়া আমার সাথে তেমন কথা বলে না। কিন্তু কেন ভাবি, ওরা তোমায় কেন এমন করে কষ্ট দেয়? আমার খুব খারাপ লাগে যখন দেখি তোমাকে কেউ কষ্ট দেয়। ইচ্ছে করে তাকে খুন করে ফেলি। নিবিড় অফিসে একটা ফাইল খুঁজে পাচ্ছে না দেখে প্রিয়তাকে জিজ্ঞেস করতে গিয়ে জুহির দরজায় থমকে দাঁড়িয়ে পড়ল। প্রিয়তার কথা শুনে প্রিয়তা মুচকি হাসে, দূর পাগলে, সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। আর যারা মূল্য দিতে জানে না তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসেনি। তাই ভালোবাসা কয়েকটা ধাপের হয়, যেমন কেউ স্বার্থে, কেউ নিঃস্বার্থে, কেউ নিঃশব্দে, কেউ বিশ্বাসে, আবার কেউ কেউ অপমানকেও ভালোবাসা মনে করে। ভালোবাসা কখনো বয়স, সৌন্দর্য, ধনী গরিব দেখে হয় না। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসতে শুরু করে তখন তাকে নিয়ে সুন্দর সুন্দর ভাবনাগুলোই নিজের জগতে সৃষ্টি করে। সে মানুষটাকে ভালো রাখার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারে। যাদেরকে ভালোবাসা হয় তাদের ক্ষতি হোক সেই চিন্তা কখনো মাথায় থাকতে নেই কোনো হিংসা। জুহি প্রিয়তার দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে, সেজন্যই তো তুমি আমার ভালোভাবি। আমিও কিন্তু তোমায় কম ভালোবাসি না, বুঝলে? কথাটা বলতে জুহি দরজার দিকে তাকিয়ে, ভাইয়া। প্রিয়তাও পিছনে ফিরে নিবিড়কে গম্ভীর মুখে, কিছু বলবেন? আমার কালো রঙের ফাইলটা কোথায়? আলমারিতেই আছে, আপনি এসে খুঁজে দিন, আমি পাচ্ছি না। প্রিয়তা জুহির হাতে চিরুনি দিয়ে, জুহি আগে খেয়ে নাও, আমি একটু পরেই আসছি। প্রিয়তা রুমে আসতেই নিবিড় পিছন থেকে ভারী গলায় বলল, ভালোবাসার সংজ্ঞা বৈশিষ্ট্য ভালোই দিতে পারেন। মানে মানে আপনি বুঝেননি? ওর ছোট মাথায় আপনি এসব কি আজে বাজে কথায় ঢুকিয়ে দিচ্ছেন। আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে এসব বাজে কথা শেখাচ্ছেন। কথাটা বলে নিবিড় প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কথাগুলো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে কেন জানি রাগাতে খুব ইচ্ছে করছে। আপনি কখনো লাগেন না। আপনি রাগলে কেমন লাগে আজ দেখে ছাড়বো। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি ওকে এমন কিছু বলিনি যেটা ওর খারাপ হবে। ও যেমন আপনার বোন তেমনি আমারও বোন। প্রিয়তা কোমরে হাত দিয়ে চোখ মুখ কুচকে, আচ্ছা, আপনি কি আমাকে এইখানে ফাইল খুঁজতে এনেছেন নাকি ঝগড়া করতে? জাস্ট শাট আপ, ফাইল খুঁজে দিন। প্রিয়তা বিরক্তকর গলায়, দিচ্ছি। নিবিড় অন্যদিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কেটে গেল 2টা দিন। প্রিয়তা কলেজে যায়নি। মোশাররফ হোসেন গ্রামের বাড়ি থেকে এসেছেন সকাল সকাল। আসার সময় নিজের মাকে নিয়ে এসেছেন।
সালমা বেগম শাশুড়ি এসেছেন দেখে তড়িঘড়ি করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সালাম করে পাশে বসলেন। কেমন আছেন মা? আমি মা খুব ভালো, কিন্তু তোমাগো কি অবস্থা? এই তো মা চলছে। শেফালি, তোর ভাবিকে একটু ডেকে নিয়ে আয় তো। মা আপনি বসেন, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। আপনি অনেক দূর থেকে এলেন। খাড়াও খাড়াও, আমার লইয়া ব্যস্ত হওয়ার কিছু নাই। তুমি মাত্র একখান কথা কইলে, ভাবি এলো কোথায় থেকে? প্রিয়তা রুমে বসে পরীক্ষার খাতাগুলো দেখছে। এমন সময় শেফালি এসে দাঁড়াতে, শেফালি আপা কিছু বলবে? হ আপা, গ্রাম থেকে আপনার দাদি শাশুড়ি আইছে, খালাম্মা আপনারে ডাকে। প্রিয়তা অবাক হয়ে, দাদি শাশুড়ি? কিন্তু মা যে বললো ওনার শাশুড়ি অনেক আগেই মারা গেছে, তাহলে উনি আসলেন কোথা থেকে? শেফালি আপা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সালমা বেগম শাশুড়ির কথা শুনে আমতা আমতা করে বলল, আসলে মা, নিবিড়কে তো হঠাৎ করে বিয়ে করিয়ে দিয়ে আসলাম। আমি বলেছি আপনাকে বলার জন্য, কিন্তু আপনার ছেলে বলল আপনাকে নিয়ে এসে তারপর সরাসরি দেখাবেন, তাই আমি আর বলিনি। আচ্ছা আচ্ছা, মায়াডার একটু ডাহো দেখি। আমার নিবিড়ের বড় দেখে ফরানটা জুড়াই। প্রয়াতে এসে সালাম করে দাঁড়াতে, মাশাল্লাহ মাইয়াডা তো ভারী মিষ্টি, বালা থাইকো আমার নাতির ডারে লইয়ে। প্রিয়তা মুচকি হেসে, মা আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা, তুই গিয়ে নাস্তা রেডি কর, আমি মায়ের রুমে মাকে নিয়ে যাই। আসুন মা, আপনি আসুন। অদরার রাত থেকে জ্বর উঠেছে, কিন্তু সকালে রিশাদ অফিসে এত তাড়াহুড়ো করে যাচ্ছিল, যার কারণে ডাক্তার দেখানোর কথা বলাও হয়নি। ফোন হাতে নিয়ে রিশাদকে ফোন দিতে রিশাদ বলল, তুমি হসপিটালে নিয়ে আসো, আমি এক্ষুনি ওইখানেই যাচ্ছি। নাদু, শোনো শোনো। কী হলো আবার? নাদু, আমি ভুলেই গিয়েছিলাম, আজ আমার অফিসে নতুন এমডি আসবে। তুমি এক কাজ করো, আমার অফিসে চলে আসো, এমডির সাথে দেখা করে পরে তোমাকে নিয়ে যাব। নাদিয়া অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই আসছি। সবাই নতুন এমডিকে শুভেচ্ছা জানানোর জন্য দরজায় দাঁড়িয়ে আছে। নাদিয়াও আসতে রিশাদ নাদিয়াকে নিজের কেবিনটা দেখিয়ে দিয়ে, নাদু তুমি ওইখানে গিয়ে বসো, আমরা এমডি স্যারের সাথে দেখা করেই চলে যাব। নাদিয়া রিশাদের কেবিনের সামনে যেতে সবার হইচই বাড়ছে দেখে নাদিয়া পিছনে ফিরে তাকিয়ে বুঝলো এমডি এসেছে। নিবিড় গাড়ি থেকে নেমে সবার সাথে একে একে পরিচয় হতে থাকলো। নাদিয়া চেষ্টা করছে দেখার জন্য, কিন্তু সবার ভিড়ের কারণে দেখতে পাচ্ছে না। নিবিড় সবাইকে জোরালো গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। মুহূর্তের মধ্যে সব যেন থমথমে হয়ে গেল। নিবিড় গম্ভীর গলায় বলল, আমার এগুলো মোটেও পছন্দ নয়। আমার আগে কাজ, তারপর সব। কাজ ছাড়া আমার এইসব ফালতু কাজ একদম ভালো লাগে না। নাদিয়া হাঁসফাঁস করছে, গলাটা কেমন যেন চেনা চেনা। নিবিড় হারাপাড়া বলল, আপনারা নিশ্চয়ই সবাই আমাকে চেনেন, তবুও বলছি, আমি ইশতিয়াক ইসলাম নিবিড়। কথাটা বলতে নাদিয়া অদরাকে তড়িঘড়ি করে কোলে নিয়ে, ভাই? ভাই এখানে? না না, আমাকে দেখলে সমস্যা হতে পারে। কথাটা বলেই রিশাদের কেবিনে ঢুকে গেল। এখানে ম্যানেজারকে? রিশাদ এগিয়ে গিয়ে, স্যার আমি। আগের ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। মাহিদ, চলো আমরা কেবিনে যাই। নিবিড় নিজের কেবিনে গিয়ে মাহিদের রুমে আগের সব কিছু চেঞ্জ করবে কাল থেকে। রিশাদ নিজের কেবিনে গিয়ে, নাদু নতুন এমডি যা দেখাচ্ছে বোঝা যাচ্ছে তোমার সাথে আমি যেতে পারবো না। রিশাদ, তোমার যাওয়ার দরকার নেই। নাদু, তোমার কি হয়েছে? কিছু না রিশাদ, আমি আমার মেয়েকে নিজে ডাক্তার দেখাতে পারবো, তুমি কাজে মন দাও। নাদিয়া রিশাদকে আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল অদরাকে কোলে নিয়ে। রিশাদ তড়িঘড়ি করে নিবিড়ের কেবিনে এসে, স্যার আসবো? আসুন। মাহিদ, ফাইলগুলো এখানে দেখার সময় নেই, এগুলো নিয়ে নাও, আমি বাসায় গিয়ে দেখব। আর মিস্টার রিশাদ, অফিসটা আমি আমার মতো করে চাই। আশা করছি আপনি আমার পাশে থাকবেন। জি স্যার। প্রিয়তা কলিং বেলের শব্দ শুনে
রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নিবিড় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ডোক গেলে, আপনি? নিবিড় নিশ্চুপ হয়ে প্রিয়তার চোখে মুখে ভয় দেখে পলকহীনভাবে তাকিয়ে আছে। রাক্ষসের মতো কেমন করে তাকিয়ে আছে, আমাকে কি খেয়ে ফেলবে নাকি? প্রিয়তা ভয়ে ভয়ে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে এড়িয়ে ড্রয়িং রুমে এসে বসে। শেফালি আপা, 2 কাপ কফি। মাহিত বসো। প্রিয়তা মনে মনে ভাবছে, জন্মের সময় মা মনে হয় মধু দিতে ভুলে গেছে, তাই হাসি দিতেও ওনার কষ্ট হয়। আচ্ছা, এটা আবার কোথায় থেকে জুটালো? ওনার জানের জান তনু কোথায়? মা এদিকে আসো। শেফালি আপা, মাকে ডাকো তো। মাহিদ, ফাইলগুলো এখানে টেবিলে রেখে দাও। জি স্যার। সালমা বেগম এসে, কিরে তুই ডাকছিস কেন? তোর দাদি এসেছে, তাই ওই রুমেই ছিলাম। দাদি কখন এলো মা? তোর বাবা নিয়ে এসেছে। সালমা বেগমের মাহিদের দিকে চোখ পড়তে, ওকে তো চিনলাম না, তোমাকে এই জন্যই ডেকেছি। ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহিদ, আজ থেকেই জয়েন করেছে। মাহিদ, ইনি আমার মা। মাহিদ সালাম দিয়ে নিবিড়ের দিকে তাকাতেই, প্রিয়তা এদিকে আসো। মাহিদ, ও হচ্ছে আমার স্ত্রী, তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে, কারণ আমি মাঝে মাঝে দেশের বাইরে চলে যাই, তখন তো তোমাকে অনেক কিছু সামলাতে হবে। প্রিয়তা মনে মনে ভাবছে, হঠাৎ তনুকে ভাত দিয়ে মাহিদ, নাকি ওই দিন আমি কথাটা বলার কারণে? কিন্তু উনি তো কথা শোনার মানুষ নয়। মোশাররফ হোসেন বাহিরে থেকে এসে নিবিড় আর মাহিদকে দেখে একটু থমকে দাঁড়িয়ে, তোমার বিজনেস কেমন চলছে? জি বাবা, ভালো। বাবা, ও হচ্ছে মাহিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাক বাবা, এতদিন পর তাহলে তোমার মাথাটা ক্লিয়ার হলো। ওইসব আজে বাজে মেয়ে অফিসে রেখে কাজ করা যায়? ভদ্র মেয়ে হলে একটা কথা ছিল। বাবা, তনুসহ কিন্তু ভদ্র মেয়ে, আপনি ভুল বুঝছেন। তোমার কাছ থেকে ঠিক ভুল শিখার মতো বয়স আমার নয়। হয়তো ভদ্র তোমার সুখে হতে পারে, আমি অন্তত ভদ্র বলবো না। আমার ঘরের লক্ষ্মীও চাকরি করে, তবে ওর মতো অভদ্রতা নিয়ে নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথাবার্তা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে দেখে, বাবা, আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। মাহিদকে আবার অফিসে যেতে হবে। বলো। আমরা এই বাড়িতে আর থাকছি না, নতুন বাড়ি নিয়েছি, সেখানেই পরশুদিন সবাই চলে যাব। হঠাৎ? বাবা, এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, ওই বাড়িটাও আপনার মতো অনুযায়ী হয়েছে। কিন্তু প্রিয়তার জুহি কলেজে যাবে কি করে? বাবা, গাড়ি তো আছেই, তাদের জন্য কোনো প্রবলেম হবে না, আর এসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। আমাদের এখন বয়স হয়েছে, তুমি ছাড়া আমাদের দেখার মতো তেমন কেউ নেই, আর তোমার মতামত যা ভালো মনে হবে তাই করবে। কথাটা বলে মোশাররফ হোসেন নিজের রুমে চলে গেলেন। নিবিড়ের কথাটা মোশাররফ হোসেনের ভালো না লাগলেও তিনি বাধা দেননি। তিনি ভালো করেই জানেন, আজ না হয় কাল নিবিড় এমনিতেই এই বাড়িতে থাকবে না, বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। শহরের বড় বিজনেসম্যান তো, তাই এই বাড়িতে থাকা যায় না। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। মাহিদ, তাহলে কাল ওই বাড়ির সব চেক করে নিও, এখন তুমি আসতে পারো। নিবিড় দাদির সাথে দেখা করে রুমে এসে দেখে প্রিয়তা গম্ভীর মুখে বসে আছে। আলমারি থেকে ড্রেস বের করে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে ইজি চেয়ারে বসে কাজ করছে। প্রিয়তা নিবিড়ের পাশে এসে বসে দ্বিধা গলায় বলল, একটা কথা বলবো? বলেন। আমার মনে হয় বাবা আপনার কথায় কষ্ট পেয়েছে। ওনার নিজের হাতের ঘরে এই বাড়িটা, তাই হয়তো ওনার যাওয়ার ইচ্ছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে গম্ভীর হয়ে ল্যাপটপের থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে কিছু যেন ভাবছে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, এই বাড়িটাও কিন্তু খারাপ নয়,
অন্তত বাবা যতদিন বেঁচে আছেন আপনি এই বাড়িতেই থাকুন। পরে না হয় আপনার তনুষাকে নিয়ে ওই বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন। হাউ ডেয়ার ইউ! মানে আমি খারাপ কি বললাম? এইখানে না থাকলে কি ইশাক সাহেবের সাথে কম কথা হবে? এখন আসছেন আমার বাবার নাম দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাই না? ছি, আপনি এত নিজ মন মানসিকতা নিয়ে থাকেন কেন? আর ইশাক সাহেবের ব্যাপারে না জেনে একটা কথা বলবেন না। উনি আমার বড় ভাইয়ের মতো। বাহ, বেশ ভালো তো, এত ভালোবাসা। ওনার ব্যাপারে কথা বলতেও আমার জানতে হবে? আপনি নিবিড়ের ক্ষমতা সম্পর্কে জানেন না, তাই হয়তো এখনও এইখানে দাঁড়িয়ে কথা বলছেন। কি করবেন? মেরে ফেলবেন? ডিভোর্স দিবেন? এই বাড়ি থেকে বের করে দিবেন? মিস্টার নিবিড়, আমি এসবের কিচ্ছু ভয় পাই না। এটা ঠিক, আপনার কাছে আমি একটা দিক দিয়েও অনেক কৃতজ্ঞ। তাই বলে এই না আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন। ইশাক সাহেবের কথা না বললে হয় না আপনার? গেট আউট! এক্ষুনি আপনি আমার সামনে থেকে চলে যান। যাচ্ছি। আপনার সামনে আসার আমারও কোনো ইচ্ছে নেই। আপনি এতটাই অমানবিক যে নিজের বাবার মনটাও বুঝতে চান না। প্রিয়তা আস্তে করে বলল, রাক্ষস একটা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় আবার চেয়ারে বসে, প্রিয়তা, আপনি জানেন না আমি কেন এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। যদি জানতেন তাহলে এসব আমাকে শোনাতেন না। আমার বাবা মা তিলে তিলে কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝি। আমি চাই শেষ জীবনে বাবা মা একটু শান্তিতে থাকুক, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। সালমা বেগম মোশাররফ হোসেনকে চুপ থাকতে দেখে, তুমি ছেলেটাকে বলতেই পারতে যে নতুন বাড়িতে আমরা যাব না। প্রিয়তার নিবিড় গিয়ে ওইখানে থাকুক। তোমরা কি করে ভাবলে তোমাদের মেয়েটা তোমাদের একা রেখেই এই বাড়ি ছেড়ে তোমাদের ছেলের হাত ধরে চলে যাবে? সালমা বেগম পিছনে ফিরে প্রিয়তাকে দেখে, সমস্যা কি? তোরা মাঝে মাঝে এসে আমাদের কাছে কয়েকটা দিন থেকে যাবি। প্রিয়তা সালমা বেগমকে এসে পিছন থেকে জড়িয়ে দিল। কখনো না, গেলে সবাই একসাথে, আর না গেলে কেউই না। মোশাররফ হোসেন মুচকি হেসে, সালমা আমার ছেলে যখনই যে ডিসিশন নিয়েছে আমার ভালোর জন্য নিয়েছে। হয়তো আজও কোনো ভালোর জন্য এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। প্রিয়তা মুচকি হেসে ভাবল, বাবা ঠিকই বলছেন। যেই লোক বাবার এক কথায় আমাকে বিয়ে করতে পারে সেই কখনো বাবা আমাকে কষ্ট দিতে পারেন না। হয়তো উনি খুব রাগী, কথা কম বলেন, হাসেন না, তাই বলে মন এতটাও খারাপ নয়। উনি কি জানেন না ওনাকে হাসলে কতটা সুন্দর লাগে? ওনার মুচকি হাসিটা কিন্তু অনেক সুন্দর, তবে ভালো করে হাসলে হয়তো আরও সুন্দর দেখায়। সন্ধ্যার থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। প্রিয়তা মাগরিবের নামাজ আদায় করে সবার জন্য চা বানিয়ে শেফালিকে বলল নিয়ে যেতে, কিন্তু বাহিরে যেন জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু উনি তো বাহিরে আছেন, এই সময় ওনার অফিসে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে কি তনুষার কাছে? প্রিয়তা চিন্তিত মুখে সালমা বেগমের কাছে গিয়ে, মা, কিরে কিছু বলবি? উনি যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে? উনিটা আবার কে? ওহ মা, তোমার ছেলের কথা বলছি। তোকে বললাম না ওকে আপনি আপনি না করতে? আস্তে আস্তে বলবো তো। আস্তে আস্তে কবে? মা প্লিজ, আগে বলো না। না রে, আমাকে কিছু বলে যায়নি। তুই একটা ফোন দিয়ে দেখ। আমি মায়ের রুমে যাচ্ছি। প্রিয়তা রুমে এসে চটপট করতে লাগলো। নিবিড়ের ফোন নাম্বার ফোনে নেই। হঠাৎ প্রিয়তার মনে পড়লো কার্ডেই তো নাম্বার আছে। প্রিয়তা নাম্বারটা নিয়ে ফোন দিতে লাগলো, কিন্তু নিবিড় বারবার কেটে দিচ্ছে। কলিং বেলের শব্দ শুনে শেফালি গিয়ে দরজা খুলে দিল। প্রিয়তা রুম থেকে বেরিয়ে নিবিড়কে ভেজা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড়কে কিছু না বলে রুমে এসে খাটের কিনারায় বসে আছে ফোনটা সামনে রেখে। নিবিড় রুমে ঢুকে প্রিয়তাকে বসে থাকতে দেখে, ফোন দিচ্ছেন কেন? কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে ভ্রু কুঁচকে, আপনি কি করে জানলেন আমি ফোন দিচ্ছি? আমার নাম্বার তো আপনার কাছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে আমতা আমতা করে, জেনেছি। নিবিড় জানে না এমন কিছুই নেই। কথাটা বলে তড়িগড়ি করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজের মনে মনে বলতে লাগলো, নিবিড় মাঝে মাঝে কেন যে এত ভাগ বকিস, একটুর জন্যই তো ধরা পড়ে যাচ্ছিলি।
প্রিয়তা তো জানে না নাম্বারটা আমি ওর ফোন থেকেই নিয়ে রেখেছি। ভাগ্যিস একটুর জন্য ধরা পড়ে যায়নি। বাহিরে বৃষ্টির যেন কমতে ইচ্ছে করছে না। প্রিয়তা জানালার পর্দা সরিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে দেখছে আকাশের মন আজ এতটা খারাপ কেন। ওর হয়তো আমার মতো অনেক কষ্ট লুকিয়ে আছে, কাউকে বলতে পারছে না। তাই আজ অযোধ্যায় কাজ শেষে নিবিড় ড্রয়িং রুম থেকে এসে লাইট বন্ধ করে দেখে লাইট অন করার জন্য এগিয়ে যেতে চোখ পড়ল জানালার কাছে। বাহিরের বিদ্যুৎ চমকাছে আর সেই আলোতে দেখা যাচ্ছে প্রিয়তা দাঁড়িয়ে আছে চিন্তামগ্ন হয়ে। নিবিড় ধীরে ধীরে কাছে গিয়ে, ঘুমাবেন না? প্রিয়তা অন্ধকারে আবছা আলোয় নিবিড়ের দিকে তাকালো। কিছুটা সময় চুপ থেকে বলল, জানেন মিস্টার নিবিড়, আকাশের আজ খুব মন খারাপ। কেন খারাপ সেটা কাউকে মন খুলে বলতে পারছে না, ঠিক আমার মতো। আমার শ্বশুর আছে, মায়ের মতো শাশুড়ি আছে, বোনের মতো একটা ননদ আছে। এই সব কিছুর মাঝে যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই নেই। এই যে আপনি, এত দেশে দেশের বাহিরে আপনার নাম এত ছড়িয়ে আছে, আপনি সব কিছুতেই বুঝেন তাই না? কিন্তু আপনার জীবনের সামান্য আমার মতো মানুষটাকে বুঝতে পারেন না। আমি কি এতটাই খারাপ মিস্টার নিবিড়? আমি কি এতটাই অসুন্দর? কথাটা শুনে নিবিড় করুণ চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই থামেন। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কতটা দিন এভাবে পালিয়ে বাঁচবেন? আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, এই কয়েকটা দিনও কি আমার প্রতি আপনার কোনো মায়ের জন্ম নেয়নি? এক বিন্দুও নয়? নিবিড় প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, একটুও না, আর কখনো জন্মাবেও না। আপনাকে আমি আমার বাড়িতে রক্ষিতা হিসেবেই থাকতে দিয়েছি, শুধুমাত্র আমার বাবার কথায়। তাছাড়া আর কিছুই না। অনেক রাত হয়েছে, এইসব বোকা বোকা কথা না ভেবে ঘুমিয়ে পড়ুন। সকালে আমার অফিস আছে এবং তনুর সাথেও দেখা করতে হবে। নিবিড় এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। খাটের থেকে একটা বালিশ নিয়ে গেস্ট রুমে চলে গেল। প্রিয়তা সেখানেই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ স্থির হয়ে। নিবিড় বালিশটা রেখে থমকে বসে মনে মনে ভাবছে, প্রিয়তা, আপনি জানেন না আপনাকে আমি আমার মনের কোন জায়গায় বসিয়েছি। এই রাতে আপনার সাথে থাকলে আমার শিওর ভুল কিছু হয়ে যাবে। আপনি জানেন বিদ্যুৎ চমকানোর আলোতে আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছিল। আপনি যখন আপনার কথা বলা নিয়ে ব্যস্ত, তখন আমি আপনাকে দেখা নিয়ে ব্যস্ত। আপনার চোখের দিকে তাকালে আমি কেমন যেন হয়ে যাই, বুঝতেই পারি না। আমার অস্তিত্ব যেন নিজের ভেতরেই থাকে না। আজ রাতে আমি আপনার কাছে থাকলে হয়তো নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আপনার মন্ত্রমুগ্ধের মায়ায় নিজেকে হারাতে এক মুহূর্ত দেরি হবে না আমার, চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে